আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। সময় প্রবাহমান, দেখতে দেখতে 3টে মাস কি অবলীলায় কেটে গেল। প্রলয়ের সঙ্গে সংসার জীবন বেশ ভালোই কাটছে ভূমি। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়েছে। দুজনেই গোল্ডেন প্লাস পেয়েছে। পরিবারের সবাই খুব খুশি ওদের এই রেজাল্ট জন্য। মহুয়া এসেছিলেন আরশের সঙ্গে। মেয়ের শ্বশুরবাড়ি এসে দুদিন থেকে গিয়েছেন তিনি। একমাত্র ভূমির জোড়াজুড়িতে তিনি এসেছিলেন। শিকদার বাড়িতে আসার কোনো ইচ্ছেই ওনার ছিল না। মেয়ের কথা ফেলতে পারেন না তিনি। দুদিন থেকে আজ ফিরে গেছেন গ্রামের বাড়িতে। তিনি যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য ওনাকে সহ্য করতে পারছিল না মেহরাব শিকদার। মহুয়া ওনার সম্পর্কে এমন কিছু সত্যি জানেন যেটা ওনার জন্য সমস্যার কারণ হতে পারে। তাই তো মহুয়া ওনার চক্ষুশোল যাওয়ার আগে মহুয়া ঘুরে ফিরে সেই একই কথা বলে গিয়েছেন, একটু সাবধানে থাকবেন। আপনার মুখোশ ক্রমশ উন্মোচিত। যে সন্তানকে এতদিন অবহেলা করেছেন, একদিন সেই সন্তানকে দুনিয়ার কাছে পরিচয় দিতে হবে। তখন কোথায় পালাবেন? আপনার জন্য পালানোর পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মেহরাব শিকদারের সেদিন খুব মাথা গরম হয়েছিল, মহুকে খুন করতে ইচ্ছে হচ্ছিল। তাই তিনি ভাবলেন ভূমিকে আজ সাফ সাফ কিছু কথা বলে দেওয়ার প্রয়োজন। ভূমির ঘরের সামনে এসে কড়া নিলেন মেহরাব শিকদার। সঙ্গে সঙ্গে ভূমি গিয়ে দরজা খুলে দিল। কোনো কিছু তোয়াক্কা না করে ঘরে মেহরাব শিকদার ঘরের ভেতরে প্রবেশ করে চলে এলেন। কোনো ভনিতা ছাড়াই বললেন, তোমার আম্মাকে বলে দিও পরবর্তীতে যেন এ বাড়িতে আর না আসে। শিকদার বাড়ির লোকেরা বুঝি কুটুমদের আপ্যায়ন করতে ভয় পায়? তোমরা মা মেয়ে মিলে চাইছোটা কি? শিকদার বাড়ির বউ হয়েছ, বউয়ের মতোই থাকবে, বাড়ির মেয়ে হওয়ার চেষ্টা করবে না। তোমার মায়ের কাছ থেকে এই কথাটা তো জেনেছি যে আমি তোমাকে নিজের মেয়ে বলে স্বীকার করিনি, আর না কোনোদিন করব। আপনাকে যতই দেখি ততই আপনার প্রতি ঘৃণা তরতর করে বাড়তে শুরু করে। বাবারা বুঝি এমনই হয়। যতই সত্যিটা লুকানোর চেষ্টা করুন না কেন, সত্যিটা একদিন সবার সামনে আসবেই। একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে? তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। আপনাকে নিজের বাবা ভাবতেও ঘৃণা করে। আমি তো তোমাকে মেয়ে বলেই মানি না, আর না তোমার সাথে কোনো সম্পর্ক আছে আমার। তাচ্ছিল্য করে হাসলে ভূমি। প্রথম দিনের সম্মান বোধ আজ আর নেই। এমন একটা লোকের প্রতি কি করে সম্মান আসবে? এত পাপ, এত অন্যায় করার পরেও তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। চোখে চোখ রেখে তেজির স্বরে বলা, রক্তের সম্পর্ক কি এত সহজে মুছে ফেলা যায়? ভূমির এমন আত্মবিশ্বাস আর সাহস দেখে রাগে গা জ্বলে যাচ্ছে মেহরাব শিকদারের। সমস্ত রাগ তাতে দরচাপে সহ্য করেও রাখতে পারছেন না তিনি। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। শিকদার বাড়ির রক্ত বলে কথা, রাগ তো এদের রক্তেই রয়েছে। মেহরাব শিকদার মৃদু ছিচিয়ে বলে, বেশি বার বেরো না মেয়ে, আমার সম্পর্কে এখনো তোমার কোনো ধারণাই হয়নি। ধারণা হবার বাকিটা কি রেখেছেন? কি মনে করেছেন আমি আপনার সম্পর্কে কিছুই জানি না? একটু বেশি জেনে ফেলেছ। আমার অন্য রূপটা সচক্ষে দেখোনি, তাই এত সাহস দেখাচ্ছ। বলে বাঁকা হাসলেন মেহরাব শিকদার। তবে ওনার হাসিকে খুব বেশি সময় স্থায়ী হতে দিল না ভূমি। সে বলল, একটিবার ভাবুন তো, যদি আপনার সব সত্যিটা আমি সবার সামনে বলে দেই, আর ভয়, সেটা তো আমি আমার বাবাকেও পাই না। ভুলে যাবে না শিকদার বাড়ির রক্ত আমার শরীরেও বইছে। তুমি কি ভেবেছো তুমি বলবে আর সবাই তোমার মুখের কথা বিশ্বাস করে নেবে? শুধু মুখে কেন বলবো, প্রমাণ করে দেখাবো। এবার কিছুটা ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার। ক্রমশ ঘামতে শুরু করছিলেন তিনি। সত্যি কি ভূমি মুখে যা বলছে তেমনটাই করবে? না, এমনটা তো হতে দেওয়া যায় না। এত বছরের সমস্ত খ্যাতি সম্মান এক নিমিষেই যে শেষ হয়ে যাবে, তা কি করে হতে দেওয়া যায়? আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। বড় বড় পা ফেলে ভূমির ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহরাব শিকদার চলে যেতে কয়েক ফোঁটা অশ্রুকণা আঁকি পল্লব হতে গড়িয়ে পড়ল। এতক্ষণ নিজেকে ক্রমাগত শক্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু সেও তো একটা মানুষ। বাবাকে বাবা বলার অধিকার তো তারও আছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস।
যেখানে বাবাকে বাবা বলে ডাকা যায় না, তাকে তো সন্তান হিসেবে পরিচয় দেন না মেহরাব শিকদার। খুব কাঁদতে ইচ্ছে করছে ভূমি। মাঝে মাঝে পূর্ণতা পুষ্পিতাকে দেখলে বড্ড আফসোস হয় তার। মোর্শেদ শিকদার কত স্নেহ করেন ওদের দুটোকে, এমনটা তার ক্ষেত্রেও তো হতে পারত। বহু কষ্টে কান্না সংবরণ করলো ভূমি। ওড়না দিয়ে চোখ মুছে নিল সঙ্গে সঙ্গে। ঘরের দরজা খোলা, যে কেউ চলে আসতে পারে, প্রলয়ও যে কোনো সময় চলে আসতে পারে। এরই মাঝে দরজায় কেউ কড়া নাড়ল। ভূমি নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করলো। ভেতর থেকে অনুমতি পেয়ে ঘরের ভিতর প্রবেশ করলো অর্পণ। তার হাতে একটা লাল ব্যাগ। আসার সময় আইসক্রিম কিনে এনেছিল। ব্যাগটা ভূমির দিকে এগিয়ে দিয়ে অর্পণ বলল, এটা তোমার জন্য। এটাতে কি আছে ভাইয়া? তোমার জন্য আইসক্রিম। এটা শুধুই তোমার জন্য। পূর্ণতা পুষ্পিতার জন্য এনেছি। ভূমির চোখ মুখে দারুণ চঞ্চলতা। অজান্তেই অর্পণ তার ভাই হবার দায়িত্ব পালন করছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। দুঃখী নয়, সুখের কান্না পাচ্ছে তার। কম্পিত কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি ভাইয়া বলুন। তখন তুমি বাবার সঙ্গে এভাবে কথা বলছিলে কেন? আর বাবাই বা তোমার সঙ্গে এভাবে কথা বলছিল কেন? ভূমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করেও এড়িয়ে যেতে পারলো না। হুট করেই অর্পণের হাতটা নিজের মাথায় রাখলো। কথাগুলোকে মনে মনে সাজিয়ে বলল, তার আগে আমার মাথায় হাত রেখে বল, এই কথাগুলো আর কাউকে কোনোদিন বলবে না। ভূমির এমন ব্যবহার খুবই অবাক করলো অর্পণকে। কি এমন কথা আছে যা শোনার জন্য মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তাকে? কিন্তু জানাটাও খুব প্রয়োজন। অর্পণ মেনে নিল, শুকনো ঠোক গিলে বলল, কাউকে বলবো না, তুমি বলো। ভূমি সব কথাই বললো অর্পণকে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অর্পণ, না কথাগুলো ফেলে দিতে পারছে। তখন মেহরাব শিকদার আর ভূমির মাঝে হওয়া কথাগুলো সব শুনেছে সে। তবু ভূমির মুখ থেকে আরো কিছু সত্যি জানার ছিল তার। যাকে নিজের আইডল, নিজের ইন্সপিরেশন মনে করত, সেই লোকটাই এতদিন মুখোশ পরে ভালো মানুষের নাটক করেছেন। বাবার প্রতি ঘৃণায় জর্জরিত হলো চিত্ত এবং মস্তিষ্ক। থপথপ করে জ্বলছে ভেতরটা। ভূমির চোখের দিকে চোখ মেলাতে পারছে না। অজান্তেই যাকে বোনের সম্মান দিয়েছে, সেই মানুষটাই তার আপন বোন। তারও ছোট বোন রয়েছে। ভূমির হাতখানা ধরে কান্না করে দিল অর্পণ। কথায় আছে পুরুষ মানুষের কান্না করতে নেই, অথচ আজ নিজের চোখেই নিজেকে খারাপ মনে হচ্ছে, নিজের রক্তকে কলুষিত মনে হচ্ছে। ওন্না দিয়ে অর্পণের চোখের পানি মুছে দিয়ে ভূমি বলল, আম্মা আর ওনার পর আমার এটা মনে হবে না যে আমার কেউ নেই। আম্মা, আমি একা নই, আমার নিজের ভাই রয়েছে। স্নেহময় হাতে ভূমির মাথায় হাত বুলিয়ে অর্পণ বলল, আমার একটা বোন রয়েছে। কেউ তোর পাশে থাকুক বা না থাকুক, আমাকে তোর পাশে সবসময় পাবি বোন। একটু থেমে অর্পণ আবারও বলল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ছোটবেলা থেকে খুব করে চাইতাম আমার একটা বোন হোক। পূর্ণতা পুষ্পিতা তো আমার বোন, তবুও আমার একজন বোনের অভাব ছিল। আল্লাহ আমার সেই অভাবটা তো বহু আগেই পূরণ করে দিয়েছিলেন। অথচ তা অজানাই ছিল। আমার বোন আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি জানতে পারলাম না ভাই বোনের নাকি রক্তের টানের থেকে আত্মার টান বেশি গভীর হয়। তবে আমি কেন একটু বুঝতে পারলাম না। ভূমি অশ্রুসিক্ত চোখে অর্পণের দিকে তাকিয়ে রয়েছে। অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তার, কিন্তু কিছুই বলতে পারছে না। এক হাতে এখনো আইসক্রিমের ব্যাগটা ঝুলছে। এতক্ষণে হয়তো গলতে শুরু করেছে। অর্পণ তা খেয়াল করে বলল, দেখেছিস, আমাদের বাক্যলাফে আইসক্রিম হয়তো গলতে শুরু করেছে। ঠিক তাড়াতাড়ি কেনে, আমি ঘরে যাচ্ছি। আখি পল্লব ছাপটে সায় জানালো ভূমি। অর্পণ আর দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে ঘরের দরজা চাপিয়ে দিয়ে গেল। সমস্ত মন খারাপকে দূরে রেখে ভূমি বিছানায় বসে আইসক্রিম খেতে শুরু করলো। এইটা তার ভাই অনেক ভালোবেসে তার জন্য কিনে নিয়ে এসেছে। আনন্দ হচ্ছে ভীষণ। ইচ্ছে হচ্ছে আইসক্রিমের বক্সটাকে বুকের ভিতর আগলে রাখতে। এই কথাটা অন্তত আমাকে জানানো দরকার। এরই মাঝে ভাইয়া ফোনটা বাজতে শুরু করলো। একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। অচেনা নাম্বার বিদে ধরল না ভূমি। ফোনটা সেভাবে ক্রমাগত বাজতেই থাকলো। এইদিকে মনের সুখে আইসক্রিম খাচ্ছে ভূমি। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে বেশ ভালো লাগছে। আবারও ফোন বেজে ওঠে। বিরক্ত হলো ভূমি। এবার ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো। লাউড স্পিকার রেখে সালাম জানালো সে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার দুষ্টু বর বলছি। ভূমি শর্ট করে ফোনের স্ক্রিনে তাকালো। নাম্বারটা
চেনে না, কিন্তু এমপি মশাইয়ের কণ্ঠ ভেসে আসছে। ভূমি ফোনটাকে আবারও কানে রাখলো। প্রলয় বলছে, আমার ভোলা ভালা বউটা কি করছিল? আইসক্রিম খাচ্ছিলাম, আপনি খাবেন? তুমি এই সময় আইসক্রিম পেলে কোথায়? আর খাচ্ছ যেহেতু কম খাবে, নয়তো ঠান্ডা লেগে যেতে পারে। ভাইয়া এনে দিয়েছে, আর ইতিমধ্যেই খেয়ে নিয়েছি সবটা। ঠান্ডা লাগলে তোমাকে বারান্দা নয়তো ওয়াশরুমে ঘুমাতে পাঠাবো। ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে জিজ্ঞেস করলাম। ঘরে থাকতে দেবেন না কেন? আমার বারণ শুনলে না কেন? আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিল, তাই আপনি কিছু বলার আগেই সবটা খেয়ে নিয়েছি। ঠান্ডা লাগবে না। কথাটা বলতে দেরি, কিন্তু ভূমির হাঁচি দিতে শুরু হলো না। ফোনের অপর প্রান্ত থেকে হাসির শব্দ ভেসে এলো। ভূমি আবারও গাল ফোলালো। প্রকাণ্ড সূর্যটা প্রায় নিভন্ত। বুকে দুহাত গুজে বিছানায় বসে রয়েছে প্রলয়। আজ চোখে ভূমিকে দেখছে সে। সর্দি খুব ভালোভাবে লেগেছে, হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। মাথা প্রচন্ড ব্যথা করছে ভূমির। মেঝেতে টিস্যু ছড়িয়ে ছিটে পড়ে আছে। নাক মুছতে মুছতে বেহাল দশা, টমেটোর মতো লাল বর্ণ ধারণ করেছে। জ্বালা করছে ভীষণ, তার উপর হাড় জ্বালাতে জ্বালাময়ী ভাব নিয়ে প্রলয় পড়ল। সত্যি হলো তো আমার কথা? বেশি কথা না বলে আমার মাথাটা একটু টিপে দিন, খুব ব্যথা করছে। আমার বয়েই গেছে। আরও খাও আইসক্রিম। আমি অর্পণকে বলছি তোমার জন্য আরও কয়েক বক্স আইসক্রিম এনে দিতে। কথা বলতে বলতে বিছানা ছেড়ে নামলো প্রলয়। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অর্পণকে ডাক দিল। তার ঘরের পাশের ঘরটাই অর্পণের। প্রলয়ের ডাক শুনে ঘর থেকে ছুটে এলো অর্পণ। এতক্ষণ ইরার সঙ্গে কথা বলছিল। ইরা আজ গ্রামে গিয়েছে, মহুয়া আর আরুষের সঙ্গে গিয়েছে। অনেকদিন বাবা মায়ের সাথে দেখা হয় না তার। এদিকে আজ সারাদিনে একটিবারের জন্য ইরার সঙ্গে কথা হয়নি অর্পণের। সবে মাত্র 5 মিনিট হয়েছিল ইরাকে কল করায়। অর্পণ আসা মাত্রই দরজার কাছ থেকে সরে দাঁড়ালো প্রলয়। অর্পণ ঘরে এসে দেখলো ভূমি এক হাতে টিস্যু আর এক হাতে মাথা চেপে ধরেছে, কোমরে হাত গুজে। ধমকের স্বরে অর্পণ বলল, সঙ্গে সঙ্গে সর্দি লাগিয়ে ফেললি? সবটা আইসক্রিম খেতে কে বলছিল? আমি ওষুধ নিয়ে আসছি, চুপচাপ খেয়ে নেবে। অর্পণ চট করে ভূমির ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে প্রলয় হা করে তাকিয়ে রয়েছে। অর্পণ ঝড়ের বেগে এলো, আবার ঝড়ের বেগে চলেও গেল। সে যে ঘরে রয়েছে তাকে একটিবার গুরুত্ব পর্যন্ত দিল না। ভূমি বিছানা আধশো হয়ে বসে রয়েছে। অর্পণের ধমক বাচ্চাদের মতো মাথা নিচু করে শুনছিল। ভাইয়ের বকা খেতে বেশ ভালো লাগছিল তার। এরই মাঝে অর্পণ আবারও চলে এলো। হাতে করে সর্দির ঔষধ নিয়ে এসেছে। ভূমিকে ঔষধটা এগিয়ে দিয়ে এক গ্লাস পানি দিল। সবটা শুধু চেয়ে চেয়ে দেখছে প্রলয়। ভূমি ঔষধটা খেয়ে নিল। প্রলয় হাতে তালি দিয়ে বলল, বাহ কি দরদ! আমার বোন, দরদ তো থাকবেই। হাটে হাড়ি ভাঙার ভয়ে চোখ বড় বড় হলো ভূমির। প্রলয় কিছুই বলল না, সবই তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কালে কালে এমপি মশাইয়ের কি দুর্দশা নেমে এলো। প্রলয়ের আগের ভঙ্গিতে চেয়ে রইল অর্পণ আর ভূমির দিকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফিট করে হেসে উঠল ভূমি। তার সঙ্গে সঙ্গে দিয়ে অর্পণও হাসছে। এবার প্রলয় বলল, তোর বোনকে বলিস আজ বারান্দায় আর নয়তো ওয়াশরুমে থাকতে। ও কেন থাকবে? যেহেতু ওর সর্দি লেগেছে তাই সে বিশ্রাম নেবে। তুমি গিয়ে বারান্দায়, আর নয়তো ওয়াশরুমে গিয়ে থাকবে। ওয়াশরুম আমার, বারান্দা আমার, ঘর আমার, বিছানা আমার, এমনকি বউটাও আমার। সেই তোরা আমাকে আমার বউয়ের কাছ থেকে আলাদা করে দিলি। প্রলয়ের এহেন কথায় সব সময়কার মতো আজও ভরকে গেল অর্পণ। এভাবে প্রলয় তাকে সবসময় বোকা বানায়। বিদ্রোহ করে এবার অর্পণ বলল, তুমি নিজেই তো আমার বোনকে আলাদা করে দিচ্ছিলে। দুহাত জোর করে প্রলয় বলল, ঘাট হয়েছে আমার, আমার বোঝা উচিত ছিল। এখানে আমার পক্ষে কেউ নেই। এবার শব্দ করে হেসে উঠল অর্পণ আর ভূমি। ছোট বাচ্চাদের মতো করে গাল ফোলালো প্রলয়। অর্পণ তার ঘরে চলে গেল। এত হাসাহাসির মাঝে ভূমি বেমালুম ভুলে গেল তার মাথা ব্যথা করার ব্যাপারটা। হাঁচি দেওয়া আপাতত কমেছে। প্রলয় দরজা চাপিয়ে এসে ভূমির পাশে বসল। ভূমির মাথাটা নিজের বুকের উপর রেখে আলতো হাতে চুলগুলো টেনে দিল। মাঝে মাঝে মাথাটা টিপে দিল। চোখ বন্ধ করে রয়েছে ভূমি। হয়তো এখন কিছুটা ভালো লাগছে। প্রলয় জিজ্ঞেস করল, আরাম লাগছে জান? ঘুমঘুমো ভারী কঞ্চে ভূমি বলল, প্রলয় বুঝল সর্দির ওষুধ খেয়ে ভূমির ঘুম পাচ্ছে, তাই আর বেশি কথা পারল না। কিন্তু এই সন্ধ্যা বেলায় ঘুমালে রাতে ঘুম হবে না। সারাদিনের রুটিন এলোমেলো হয়ে যাবে। পরক্ষণই ভাবতে হলে হবে। এই ভেবে ভূমির চুলে আবারও হাত বুলিয়ে দিল প্রলয় অন্যদিকে।
বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে মেহরাব শিকদার। ফিরোজাকে চা করে আনার বাহানায় ঘর থেকে বের করেছেন তিনি। একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন মেহরাব শিকদার, সেটা তো যে করেই হোক বাস্তবায়ন করতে হবে। ফোনের অপর প্রান্তের মানুষটার সঙ্গে এতক্ষণ কুশল বিনিময় করলে এবার মুদ্রা কথায় এলেন তিনি। তোমাকে একটা কাজ করে দিতে হবে। শেকড় নাড়াতে পারলে গাছ এমনিতেই নড়ে যাবে। আপাতত এই কাজটা করে দাও। আর হ্যাঁ, এর জন্য মোটা টাকা পাবে তুমি। এরপর আমার পথের কাঁটা আর একজনকে সরাতে হবে। এই জন্যই তো তুমি আমার এতটা বিশ্বস্ত। তোমাকে ভরসা করি বলেই তো সব কথাই তোমাকে বললাম। তা তোমার ব্যবসা কেমন চলছে? সময় পেলে আমি নিজেই গিয়ে তোমাকে সব ডিটেলস দিয়ে আসবো। এর জন্য পুরস্কার হিসাবে টাকা আর মেয়ে দুটোই পাবে। কার সঙ্গে কথা বলছো? আর পুরস্কার আর মেয়ে এসবের মানে কি? হুট করে ফিরোজার গলার আওয়াজ পেয়ে ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার। কি করে ব্যাপারে সামাল দিবেন সেটাই ভাবছেন তিনি। এভাবে হুট করে কথার মাঝে যে ফিরোজা চলে আসবেন এমনটা তিনি ভাবতেই পারেননি। বড্ড ভুল হয়ে গেল যে। তিনি বলেন, ও কিছু না, আমার একজন কলিগ তার ছেলের জন্য পুত্রবধূ খুঁজেছে। আমাকে বলেছে পুত্রবধূ খুঁজে দিতে পারলে নাকি পুরস্কার দেবেন। জগা খিচুড়ি যা তা বলে এই ব্যাপারটা ধামাচাপা দিলেন মেহরাব শিকদার। আপাতত এই ঝামেলা থেকে বাঁচুক, তারপর বাকিটা সব হবে। বোকা ফিরোজা স্বামীকে বিশ্বাস করে নিলেন। আর অবিশ্বাস করার মতো কোনো কারণ তো নেই ওনার কাছে। প্লেটে ভূমির জন্য খাবার নিয়ে এসেছে প্রলয়। সবে ঘুম থেকে উঠেছে ভূমি। লম্বা একটা ঘুম দিয়েছিল, এখনো মাথাটা ঝিমাচ্ছে। প্রলয় জোর করে ঘুম থেকে ডেকে তুলেছে। একবার ঘুম যেহেতু ভেঙেছে, এখন আর সারা রাতে ঘুম আসতে চাইবে না। বিছানায় থাম মেরে বসে রয়েছে সে। আর প্রলয় তাকে দেখে মুখ টিপে হাসছে। এই 3 মাসে আগের থেকে কিছুটা মোটা হয়েছে ভূমি। নতুন বউ থেকে এখন পুরনো বইয়ের তকমা লেগেছে। আগে যেই বাড়িতে আসতো সেই বলতো, কি গো নতুন বউ কেমন আছো? এখন আর এখন বলে, কি গো প্রলয়ের বউ কেমন আছো, অথবা ভূমি কেমন আছো। যাক, এই 3 মাসে সম্বোধনের দিক থেকে পরিবর্তন এসেছে। বসে বসে হাই তুলছে ভূমি। প্রলয় এসে তার সামনে বসল, হাত ধুয়ে খাবার মেখে মুখের সামনে ধরে ইশারা হা করতে বলল ভূমিকে। ইশারা করার সঙ্গে সঙ্গে খাবার খেতে শুরু করলো ভূমি। খিদে পেয়েছিল তার, সেই দুপুরে খেয়েছিল। এরপর আইসক্রিম ছাড়া আর কিচ্ছুটি খায়নি সে। ঘুমের জন্য আলসেমি ধরেছিল বিধায় খেতে ইচ্ছে করছিল না। ওই যে আলসেমি ধরেছিল খুব। বেশ কিছুক্ষণ সময় পর ভূমিকে খাবার খাইয়ে এটো প্লেট রান্নাঘরে রেখে এলো প্রলয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো ভূমির অলস ভঙ্গিতে বিছানায় বসে রয়েছে। মাঝে মাঝে ফোলা ফোলা চোখ কোসলাচ্ছে, মাঝে মাঝে হাই তুলছে। চুলগুলো এলোমেলো, বিনুনি গাথা। ভূমির গাল দুটো তো শব্দ করে চুমু খেতে ইচ্ছে করলো প্রলয়। মেয়েটাকে এই মুহূর্তে খুব অভিলাষিনী লাগছে। প্রলয় গিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিল। এরপর সোজা বিছানায় চলে এলো। এসির পাওয়ার কমিয়ে দেওয়া ভূমিকে টান দিয়ে বিছানায় শুয়ে দিল। প্রলয়ের এহেন কাজে ফরকে গেল ভূমি, তবু কিছু বলল না। প্রলয় কখন কি করে বুঝে আসে না তার। এমপি মশাইয়ের এই বাচ্চামো স্বভাবটা হয়তো কখনো চাপার নয়। এসব ভাবনা মাঝে ভূমির বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল প্রলয়। এক হাতে এমপি মশাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে ভূমি, আর এদিকে প্রলয় তার ভূমি কন্যার আরেক হাতের উল্টো পেটে বেশ কয়েকবার চুমু এঁকে দিচ্ছে। ঘরে নীলচে ঘুম বাতি জ্বলছে। ভূমির বুকের উপর মাথা রেখে মাথা তুলে প্রলয় জিজ্ঞেস করলাম, আজ একটু আদর করি বউ? ঘুমান, আমারও ঘুম পাচ্ছে। কিন্তু আমার তো বাসর রাতের ফিলিংস হচ্ছে। বাসর রাত 3 মাস আগেই শেষ, তাই আপনিও ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। বউ যদি কাছে থাকে তাহলে প্রতিটা রাতই বাসর রাত। আপনি আবারও বাজে বকা শুরু করলেন। বাজে কথা কোথায় বললাম? সত্যি কথাই তো বললাম। এটা শুধু আমার কথা না, সমগ্র পুরুষ জাতির মনের কথা। আপনি তো সর্বজ্ঞ। অবশ্যই, আমি হচ্ছি এই শহরের এমপি। পুরুষ জাতির মনের কথা জানাটা আমার দায়িত্ব। শুরু হয়ে গেল প্রলয়ের অযৌক্তিক কথাবার্তা। একে তো সন্ধ্যাবেলা ঘুমানোর কারণে এখন তার মোটে ঘুম পাচ্ছে না, তার উপর এই রাত বিরাতে প্রলয়ের এই সমস্ত কথাবার্তা হজম করতে হচ্ছে তাকে। ভূমি প্রতি উত্তর করছে না দেখে প্রলয় নিজে থেকে আবার বলল, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমাদের এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। তাতে কি? আর গিয়েই বা কি হবে? আমাদের ভালোবাসায়
মিষ্টত্ব বাড়বে। কেন, এখানের ভালোবাসা বুঝি তেতো হয়ে গেছে? তেতো হবে কেন? আমার বউ এবং তার ভালোবাসা তো মিষ্টির থেকে অধিক মিষ্টি। তবে আমার এই অধিক মিষ্টির চাইতেও অধিক মিষ্টি চাই। ইউ নো না, তোমার এমপি মশাই একটু বেশি রোমান্টিক। এত লাগাম ছাড়া হবে না এমপি মশাই। বউয়ের সামনেই তো লাগাম ছাড়া হতে হয়, তা না হলে কি এত আদর করতে পারতাম নাকি? হেংচি কাটল ভূমি, অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। রাত তো কম হচ্ছে না, এদিকে ঘুমও আসছে না, কেমন প্যাঁচার মতো করে জেগে রয়েছে। প্রলয় ভূমিকে নিজের দিকে ফেরালো। সে থাকতে কেন তার বউ অন্য পাশ ফিরে ঘুমাবে? বউ বুকে মাথা রেখে শক্ত করে জাপটে ধরে না ঘুমাবে, তাহলেই তো ঘুমটা গভীর হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে ভূমি। ফিরোজের খুব জ্বর। আজ রান্নাঘরে মাধুরীকেও কাজ করতে দেখা যাচ্ছে। তিনি ভূমির সঙ্গে হাতে হাতে কাজ করছে। সাবিনা বাড়িতে নেই। এই তো দিন তিনেক হলো সে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। বলেই তো গিয়েছে 1 সপ্তাহর মতো থাকবে, বাকিটা সেই জানে। একটা বাড়িতে তো আর কাজ কম থাকে না। আজ পূর্ণতা পুষ্পিতার কলেজে অ্যাডমিশন নেবে। প্রলয় তাদের দুজনকে কলেজে নিয়ে যাবে। সকাল 10টা থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। স্কুলের বান্ধবীরা এক একজন এক এক কলেজে ভর্তি হচ্ছে। এখন থেকে সবাই আলাদা আলাদা জায়গায় পড়াশোনা করবে। স্কুল জীবনের এই 10টা বছর খুবই মধুর স্মৃতি বিজড়িত হয়। স্কুল জীবন হচ্ছে একটা আবেগ। একটু একটু করে হাওয়া বন্ধুত্ব যখন গভীর হতে শুরু করে, তখনই কয়েক লহমায় তা স্মৃতির পাতায় আটকা পড়ে যায়। সকালের নাস্তা হিসেবে খিচুড়ি, বেগুন ভাজা আর ঝাল ঝাল করে মুরগি রান্না করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর থেকে পূর্ণতা পুষ্পিতার দৈনন্দিন রুটিন পাল্টে গেছে। দুপুর 12টার আগে তাদের দেখা মেলে না। মাধুরী চলে গেলেন পূর্ণতা পুষ্পিতাকে ঘুম থেকে জাগাতে। যাওয়ার আগে ভূমিকে বলে গেলেন এদিকটা সামলে নিতে। ডাইনিং টেবিল গোছাতে গোছাতে মোর্শেদ শিকদার, মেহরাব শিকদার, প্রলয় আর অর্পণ চলে এসেছে। ফিরোজাকে হালকা খাবারের ঔষধ খাইয়ে দেওয়া হয়েছে আগে। এরই মাঝে মাধুরীও চলে এলেন। এতক্ষণ ধরে পূর্ণতা পুষ্পিতাকে জাগানোর অভিযান চালিয়েছেন তিনি। সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। দুটোর তৈরি হতে আরও 10-15 মিনিট সময় লাগতে পারে। সকাল 9:30। মোর্শেদ শিকদার আগেই বেরিয়ে পড়েছেন। অর্পণ তার বাইক নিয়ে আগেই বেরিয়ে পড়েছে। যাওয়ার আগে একটিবারও মেহরাব শিকদারের সঙ্গে কথা বলেনি। বাবার সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে। মেহরাব শিকদার ছেলের এমন ব্যবহারে চরম অবাক। তিনি খেয়াল করলেন কাল থেকে অর্পণের এমন অদ্ভুত ব্যবহার। যেই ছেলে কিনা বাবা বলতে অজ্ঞান, আজ সেই ছেলেই কিনা ক্রমাগত দেখো না দেখার ফান করে যাচ্ছে। হুট করে হলোটা কি ছেলেটা? পূর্ণতা পুষ্পিতাকে নিয়ে প্রলয়ও হয়তো কিছুক্ষণের মধ্যে বের হবে। মেহরাব শিকদার নিজের ব্যাগটা কাঁধে হাতে নিয়ে মাধুরীকে বললেন, ফিরোজার একটু ভালো করে খেয়াল রেখো ভাবি। মেহরাব শিকদার এহেন কথা তাচ্ছিল্য করে বাঁকা হাসলে ভূমি। এমন একটা জীবন তো তার মায়েরও পাওনা ছিল, অথচ ভাগ্য কি খেলাটাই না খেলছে। ব্যাপারটা একদমই দৃষ্টি এড়ালো না প্রলয়। ভূমিকে এভাবে হাসতে দেখে কিছুটা অবাক প্রলয়। মেহরাব শিকদার চলে গেলেন। মাধুরী গিয়েছেন পূর্ণতা পুষ্পিতার ঘরের দরকারি কাগজপত্রগুলো গুছিয়ে নিতে হবে। বৈঠকখানে শুধু প্রলয় আর ভূমি উপস্থিত। প্রলয়ের মনে প্রশ্নটা আবার জাগতে সে ভূমির কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, তখন চাচ্চুর কথায় এভাবে হাসছিলে কেন? কথাটা পুরোপুরি এড়িয়ে যেতে চাইলো ভূমি, তা করতে পারবে না। কিন্তু প্রলয়কেও তো কিছু একটা বলতে হবে, তাই আর কোনো কিছু না ভেবে ভূমি বলল, ওনাদের ভালোবাসা দেখে কতটা গভীর ওনাদের ভালোবাসা, একে অপরের প্রতি এত চিন্তা, এত ভালোবাসা। সারা দুনিয়ার মানুষের ভালোবাসা নজরে পড়ল, অথচ আমি যে তোমাকে চোখে হারাচ্ছি সেটার বেলা। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতার মাধুরী নিচে নেমে এলেন। প্রশ্নের উত্তর দেওয়ার হাত থেকে বেঁচে গেল ভূমি। প্রলয় তার বোনদের সঙ্গে করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ভূমি এইদিকে হাতের কাজগুলো শেষ করে নিজের ঘরে চলে গেল। দুপুরের আগে আর কোনো কাজ নেই। যেহেতু সাবিনা নেই আর ফিরোজা অসুস্থ, তাই রান্নার কাজগুলো তাকেই দেখতে হবে। অবশ্য সে পারবে সব কাজ করতে। এতদিনের সংসারের কাজ সে ভালোই শিখে গেছে। গাড়ি থেকে নেমে পূর্ণতা আর পুষ্পিতাকে আগে আগে হাঁটতে বলে প্রলয় গাড়ি লক করল। ওরা দুবোন ধীর পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। আর মাত্র কয়েক কদম তারপর থেকে কলেজ জীবন। কলেজ গেট থেকে কিছুটা সামনে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে। প্রলয় সামনে আর
পূর্ণতা পুষ্পিতা দুজনের হাত ধরে সামনের দিকে এগোচ্ছে। তাদের দু বোনকে দেখে দুটো ছেলে শীষ বাজিয়ে উঠল। কেমন করে যেন দাঁত কেলিয়ে হাসছে। পেছন থেকে প্রলয়কে ডাকার জন্য উদ্যত হলো। বড় ভা পুষ্পিতাকে পুরো কথাটা শেষ করে বলতে না দিয়ে তার হাতটা ধরে ফেলল পূর্ণতা। ইশারা চুপ থাকতে বলল। বড় ভাইয়ার রাগ সম্পর্কে ওরা দুজন বেশ ভালোই অবগত। এখনো পেছনে দুটো বখাটে ছেলে শীষ বাজাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে এরা, কোনো কাজকর্ম নেই। পূর্ণতা পুষ্পিতা আর প্রলয়কে কেউই চিনল না, কারণ গাড়ি থেকে নামার আগে মাস্ক পরে নিয়েছিল। ধুলোতে অ্যালার্জি আছে প্রলয়। পূর্ণতা পুষ্পিতা কাচুমাচু হয়ে প্রলয়ের পেছন পেছন হাঁটছে। দুজনকে কলেজের গেটের সামনে দাঁড় করিয়ে রেখে সেই ছেলে দুটোর সামনে এসে দাঁড়ালো প্রলয়। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে। তখন সে স্পষ্ট শুনেছে যে এরা দুটোতে মিলে তার বোনদের টিচ করছিল। নেহাতি পূর্ণতা পুষ্পিতা পাশে ছিল, তাই রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করেনি। তাই বলে এই নয় যে সে সবটা মেনে নিয়েছে। প্যান্টের পকেটে হাত রেখে ছেলে দুটোর সামনে সোজা হয়ে দাঁড়িয়েছে প্রলয়। তাকে দেখা মাত্র চোখ মুখ কুচকে রাগান্বিত হয়ে একটা ছেলে জিজ্ঞেস করল, সমস্যাটা কি? ওই মিয়া সামনে থেকে সরেন তো। মুখ থেকে মাস্ক খুলে ফেল প্রলয়। এই শহরে তাকে চেনে না এমন মানুষ কমই আছে। ছেলে দুটো নড়িচড়ে দাঁড়ালো। সামনের সঙ্গে এমপি শেরিশ আরশান প্রলয় দাঁড়িয়ে রয়েছে, যে কিনা রেগে গেলে প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে। তবে তারা তো তেমন কিছুই করেনি। আর না এমপির চালাপালাদের সঙ্গে কিছু হয়েছে। দ্বিতীয় ছেলেটা জিজ্ঞেস করল, কিছু হয়েছে স্যার? প্রলয় এবার কিছু বলল না। ঠাস করে প্রথম ছেলেটাকে একটা থাপ্পড় মেরে বসলো। হুট করে এভাবে থাপ্পড় খেয়ে থাম মেরে দাঁড়িয়ে রইল ছেলেটা। বুঝে উঠতে পারল না সে করেছেটা কি। আশেপাশের পথচারীরাও কয়েকজন দাঁড়িয়ে সবটা দেখছে। কেউ তো ভিডিও করতেও শুরু করে দিয়েছে। আজকালকার জেনারেশনটাই এমন, যাই ঘটুক ভিডিও করা চাই, ভাইরাল হবার ব্যাপার আছে কিনা। কি হয়েছে স্যার? ও কি কিছু করেছে? এবার এই দ্বিতীয় ছেলেটাকেও শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে বসলো। পরপরে চেঁচিয়ে উঠল প্রলয়। ভয় অন্তরাত্মা কেঁপে উঠল ছেলে দুটোর। এখনো তারা কিছুই বুঝতে পারছে না। ভয়ে গলা শুকিয়ে আসছে, হাত পা থরথর করে কাঁপছে ক্রমাগত। এমপির সঙ্গে পাল্লা দেওয়া চারটিখানি কথা না, এবার কিছুটা ভিড় জমেছে চারিপাশে। ট্রাফিক পুলিশ ছুটে এলেন। রাস্তার আশেপাশেই উনি ডিউটি করেন। প্রলয়কে চিনতে পেরে বলেন, কিছু কি হয়েছে স্যার? এরা কিছু করছে? এবার মুখ খুলে প্রলয় ট্রাফিক পুলিশকে বলল, এখানে দাঁড়িয়ে থেকে মেয়েদের টিচ করছিল। ছেলে দুটো নিজেদের বাঁচানোর জন্য বলল। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমরা তো এমনিতেই এখানে দাঁড়িয়েছিলাম। ট্রাফিক পুলিশ ওদের কথা বিশ্বাস করলেন না, কারণ তিনি এর আগেও এদের দুজনকে মেয়েদের বিরক্ত না করার হুমকি দিয়েছিলেন। কিন্তু এরা একটা কথাও শুনেনি, উল্টো আরো বেশি করে কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্তপ্ত করতে শুরু করেছিল। ট্রাফিক পুলিশ অফিসার সরাসরি ছেলে দুটোর খারাপ আচরণের কথা সকলের সামনে বলে দিল। ছেলে দুটো তাকালো প্রলয়ের দিকে। এবার যেন চোখ দিয়ে গিলে খাবে ছেলে দুটোকে। শুকনো ঠোক গিল, মনে মানে কেটে পড়লেই যেন বাঁচে। পালাতে নিয়েও পালাতে পারলো না। এবার একটা শেষ হুমকি দিল প্রলয়। ছেলে দুটো মনে মনে ভাবলো এ জীবনে আর রাস্তা দাঁড়াবে না। মান সম্মান যা খোয়ানো তা ইতিমধ্যে খুইয়ে ফেলেছে ওরা। এতক্ষণই হয়তো লোকজন এটাকে লাইভ টেলিকাস্ট করে দিয়েছে। সন্ধ্যাবেলা বৈঠকখানায় বসে রয়েছেন মুর্শিদ শিকদার, মেহরাব শিকদার, প্রলয় আর অর্পণ। রান্নাঘর থেকে তাদের জন্য চা আর গরম গরম পাকোড়া ভেজে দিয়ে গিয়েছে ভূমি। ডাইনিং টেবিলের ওপর লাল শাক বিছিয়ে রাখা। মাধুরী বসে বসে সেগুলোরই আগাছা ময়লা পরিষ্কার করছে। শাকগুলো একটা ঝুড়িতে রাখছেন। রাতের খাবার রান্না হবে এখন। রান্নাঘরে ভূমি বাকি কাজগুলো করছে। এদিকে প্রলয় মুখ ফুটে মধু চন্দ্রিমার কথাটা বলতেই পারছে না। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে তার। চার দেয়ালের মাঝে স্ত্রীর সামনে যে কথাগুলো বলা যায় তা তো আর সবার সামনে বলা যায় না। পুরুষ মানুষ হয়ে যে সব লাজ লজ্জা ধুয়ে খেয়েছে এমনটাও নয়। মাঝে মাঝে পুরুষ মানুষও লজ্জা পায়, কিন্তু লজ্জা পেলে যে মনের কথা কখনোই মুখে আসবে না। মনে মনে 1 2 3 বলে সমস্ত লাজ লজ্জার মাথাকে প্রলয় বলল, আমি ভাবছি 2-1 দিনের জন্য চট্টগ্রাম থেকে ঘুরে আসি। মুশফিকা বারবার বলছে
ওদের ওখানে যেন যাই। খাওয়া থামিয়ে মোর্শেদ শিকদার বলেন, তোমার ব্যস্ততা কাটিয়ে যদি সময় থাকে তাহলে ঘুরে আসতেই পারো। শুক্র ঠোক গিল প্রলয় আর বলল। ঠোঁট টিপে হাসলেন মোর্শেদ শিকদার আর অর্পণ। এবার একটা মোক্ষম সুযোগ পেলেন মেহরাব শিকদার নিজের পথের কাঁটা উপড়ে ফেলার জন্য। এর থেকে ভালো সুযোগ আর হয়তো একটাও আসবে না। মনে মনে এক পৈশাচিক পরিকল্পনা করেছেন তিনি। অতি উল্লাসে তিনি বলেই উঠলেন, তোমাদের দুজনের জন্য আমি নিজ দায়িত্বে রিসোর্ট বুক করেছি। নিজেদের প্রয়োজনীয় শপিং করে নে, কালই রওনা দিস। সায় জানালো প্রলয়। ডাইনিং স্পেসে বসে সবটা শুনলেন মাধুরী। তেমন কোনো প্রতিক্রিয়া করলো না তিনি। ওনার এমন ব্যবহার আজ সত্যি অবাক করলো ভূমিকে। এদিকে এসে মেয়েরা শিকদারের ব্যবহারও খুব অবাক। এই লোককে বিশ্বাস করার দায় না জানি কোন ফন্দি আছেন।